কুয়াশার জেরে আবছা চারিপাশ। এক হাত দূরে জিনিসটাও বুঝতে হালকা কষ্ট হচ্ছে। এই কুয়াশার মধ্যে বাইরে এসেছে প্রণয় আর সূচনা। সূচনার ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে প্রণয়। তারা এখন দাঁড়িয়ে আছে একটা কাঠগোলাপের বাগানে। বাগানই বলা যায়, প্রায় কয়েকটা কাঠগোলাপ গাছ আছে এখানে। অনেকগুলো কাঠগোলাপ আবরণ তৈরি করেছে শিশির ভেজা মাটিতে। এ যেন শুভ্র ফুলের মেলা। সূচনা বিমোহিত নয়নে তাকিয়ে আছে। এজন্যই বুঝি প্রণয় এত তাড়াহুড়ো করে নিয়ে এসেছে তাকে। সূচনার হাত ছেড়ে দিয়ে এগিয়ে গেল প্রণয়। একটা গাছের নিচ থেকে দেখে দেখে পরিষ্কার ফুলগুলো দুহাত ভর্তি করে কুড়িয়ে নিল। ধীর পায়ে এসে দাঁড়ালো সূচনার সামনে। একটা কাঠগোলাপ সূচনার কানে গুজে দিল। তার কানে আগে থেকেই ঠাঁই পেয়েছে একটা শুভ্র রঙা জবা। বাসা থেকে বেরোবার সময় প্রণয় গুছে দিয়েছে কানে। কানে ফুল গুছে দিয়ে বাকিগুলো হাতে ধরিয়ে দিল সূচনার। এক হাত দিয়ে সূচনার চুল ঠিক করতে করতে বলল, শুভ্র শাড়িতে শুভ্র রাঙা ফুল কানে গুজে একদম শুভ্র মানবী লাগছে। এই শুভ্র মানবীকে ভালোবাসি। সেদিন জিজ্ঞেস করেছিলে না ভালোবাসার রং কি? বলেছিলেন মানুষ ভেদে তাদের অনুভূতি ভিন্ন হয়, রং ভিন্ন হয়। হ্যাঁ, শোনো, কুয়াশায় মোড়ানো এই ভোরের পরশে ভেজা মাটিতে ছড়িয়ে আছে কত শুভ্র কাঠগোলাপ। তোমার হাতে হলো তাদের ঠাই, কানেও জায়গা হলো দুটোর। ছুঁয়ে দেখো, অনুভব করে দেখো, যতটা শুভ্রতায় আচ্ছন্ন এই কাঠগোলাপ, এই জবা ঠিক ততটা শুভ্র তোমার প্রতি জায়গা। আমার এক একটা অনুভূতি আমার ভালোবাসা। ফুল পবিত্রতার প্রতীক, আর তোমার প্রতি আমার ভালোবাসাটাও পবিত্র। সব শুভ্র ফুলের মতো শুভ্র। এবার বলো, ভালোবাসার রং কি? সূচনা সহসা জবাব দিল, শুভ্র। প্রণয় হাসল। সূচনা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কি সুন্দর লাগছে প্রণয়কে। প্রাপ্তি স্নিগ্ধ এক হাসি। সূচনা থমকে গেল একদম, কিছু বলতেও ভুলে গেল। প্রণয় অবশ্য আর তার কথা বলার অপেক্ষা করছে না। সে হাঁটা ধরেছে সূচনার বাহু ধরে। সূচনা পায়ে পা মিলিয়ে হাঁটছে। হাতের ফুলগুলো ছোট বাস্কেটটাই নিয়ে নিল। বাস্কেটটাও প্রণয়ের গাড়িতেই ছিল। প্রি প্ল্যান্ড নাকি। সূচনা বাস্কেটটা এক হাতে নিয়ে আর এক হাতে জড়িয়ে ধরল প্রণয়কে। নিজের মাথাটা প্রণয়ের বুকে রেখেই হাঁটতে লাগলো। প্রণয় হাসল, সূচনাও হাসছে। আজ অন্যরকম শান্তি লাগছে দুজনের। প্রিয়রা কাছে থাকলে তাদের সাথে সময় কাটালেই বুঝি শান্তি লাগে। হয়তো বিকেলের সময়টাই বের হয়ে মহা ঝামেলায় পড়ে গেছে সূচনা, মিহু, তিথি আর ইরা। ইরা আর তিথি বলছিল বিকেলে বের হবে। অনেক দিন কোথাও যায় না, তাই তো মিহুকেও কল করে আনিয়েছে। ভালো কথা, বের হয়েছে, কিন্তু জ্যামে পড়ে মেজাজ চরম খারাপ হয়ে গেছে। যদিও ঢাকা শহরে এই জ্যাম তো মানুষের নিত্য সঙ্গী। সে যাক, তাদের সাথে প্রণয়ও এসেছে। টুকটাক খাওয়াও হয়েছে। স্ট্রিট ফুড, সারি বেঁধে দোকান বসেছে কয়েকটা। সেখানেই দাঁড়িয়ে একের পর এক চুড়ি, কানের দুল দেখে যাচ্ছে ইরা, মিহু আর তিথি। হাজার থাকলেও এসব সামনে পড়লে মেয়েদের পক্ষে এড়িয়ে চলে যাওয়া দুষ্কর বিষয়। সূচনা সাইডে দাঁড়িয়ে আছে অন্যমনস্ক হয়ে। প্রণয়ের সকালে বলা কথাগুলো বারবার কানে বেজে উঠছে। বারবার মনে পড়ছে সকালের ঘটনাগুলো। প্রণয় তার বাহুতে হালকা ধাক্কা দিতেই সম্বিত ফিরে পেল সূচনা। তার দিকে তাকাতে যেয়ে দুর্ভাগ্যবশত দৃষ্টি পড়ে গেল সামনে। থমকানোর সাথে সাথে চমকে উঠল। তার থেকে কয়েক হাত দূরে সাদা রঙা প্রাইভেট কারের বসা একজন মানব। জানালা দিয়ে দৃশ্যমান তার মুখশ্রী। তার দৃষ্টি স্পষ্ট সূচনার ওপর। চার চোখ এক হতেই সূচনা আঁতকে উঠেছে। এই মানুষটার অপ্রত্যাশিত আগমন কেন হলো? কি হবে সামনে? ভাবি, কি হয়েছে ভাইয়া? চিন্তিত মুখে প্রণয়কে জিজ্ঞেস করল ইরা। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আছে তারা। ভেতর থেকে দরজা বন্ধ করে বসে আছে সূচনা। বাইরে থেকে সবাইকে তাড়া দিয়ে নিয়ে এসেছে সে। কেউ যেন না বোঝে সেজন্য বাহানা দিয়েছিল শরীর খারাপের। কিন্তু বাসায় এসে সেই যে রুমে গিয়েছে তো গিয়েছে। প্রণয় কিছু বলবে বলবে করেও বলছে না। সেও রীতিমতো অবাক হয়েছে। ইরার প্রশ্নের জবাবে ছোট্ট করে বলল, আমি দেখছি তুই ফ্রেশ হ গিয়ে। এরাও কিছু বলতে চেয়েও বলল না।
অগত্যা নিজের ঘরের দিকে পা বাড়ালো। প্রণয় সেখান থেকে সরে আসলো। মিনিট দুয়েক পর স্টাডি রুম থেকে নিজের ঘরের আরেকটা চাবি এনে শব্দহীনভাবে দরজা খুলল। ভেতরে ঢুকতেই বেডে বসে থাকা মানবীর দিকে চোখ আটকালো। হাতে ফোন নিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সূচনা। প্রণয় এগিয়ে গেল। সূচনার পাশ থেকে ভেজা টাওয়াল নিয়ে ব্যালকনিতে মেলে দিল। মৃদু পায়ে হেঁটে সূচনার সন্নিকটে এলো। নিঃসংকোচে সূচনার পাশ ঘেঁষে বসল প্রণয়। সূচনা নড়ে চড়ে পাশ ফিরে প্রণয়ের দিকে তাকায়। দৃষ্টি সরিয়ে পুনরায় স্থির করল ফ্লোরে। সূচনার নত মুখশ্রীতে চোখ বুলিয়ে নরম স্বরে জিজ্ঞেস করল প্রণয়। কি হয়েছে প্রণয়ী? সূচনা নিচু স্বরে বলল, কিছু না। তাহলে তখন এভাবে চলে এলে কেন? আর ফিরে এসেই বা রুমে ঘাপটি মেরে বসে আছো কেন? উত্তর দিল না সূচনা। দ্রুত পায়ে উঠে জানালার কাছে যেয়ে দাঁড়ালো। বাতাসের উথাল পাথাল কল্লোধ্বনিতে সূচনার অম্বর জুড়ে খোলা চুল উড়ে বেড়াচ্ছে। সিক্ত চোখজোড়া নিষ্ঠুর অশ্রুতে ক্লান্ত হয়ে নিভু নিভু হয়ে যাচ্ছে। প্রণয় উঠে যেয়ে দাঁড়ালো সূচনার নিকট। প্রণয় চোখ বন্ধ করে পুনর্বার চোখ মেলল। সূচনার নত মুখশ্রীতে বিচরণ করছে তার অশান্ত চোখ জোড়া। মৃদু সুরে বলল প্রণয়। কান্না থামাও প্লিজ। সূচনা বারন্ত শুনলই না, বরং এ পর্যায়ে কান্নার শব্দ প্রণয়ের কানে গেল। প্রণয় চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানল। স্বাভাবিক স্বরে আবারও বলল, কান্না থামাতে বলেছি। সূচনার হেলদোল না হওয়ায় যেন ক্ষিপ্ত হলো প্রণয়। দাঁতে দাঁত চেপে শক্তি কণ্ঠে ধমকে উঠল। সূচনা। সূচনা কিঞ্চিত কেঁপে উঠল। দৃষ্টি চোরা আর উপরে তুলল না। প্রণয়ের মৃদু ধমকে বোধহয় অভিমান হলো। জানালার কাছ থেকে সরে আসতে চাইল, তবে ততক্ষণে প্রণয় নিজের বাহু ডোরে আটকে ফেলেছে সূচনাকে। প্রবলভাবে মিশিয়ে নিয়েছে নিজের কাছে। সূচনা অভিমানে সরতে চাইল, তবে এতে ছাড়া তো পেলই না, বরং প্রণয়ের তীব্র আলিঙ্গনে বাধা পেল। হার মানল সূচনা। প্রণয়ের পৃষ্ঠদেশ দুহাতে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। বুকের ভেতর অসহ্য গ্লানিটুকু আটকে রেখে ধীর গলায় বলল সূচনা, আপনাকে কিছু বলতে চাই। প্রণয় হুঁশ আওয়াজে থামিয়ে দিল সূচনাকে। মৃদু গলায় বলল, কিছু বলতে হবে না, আমি কিছু শুনতে চাই না। সূচনা মুচড়ে উঠল। প্রণয়ের পরনের টি শার্ট খানিকটা হাতের মুঠোতে চেপে বলল, আপনাকে শুনতে হবে প্রণয়, বলতে দিন আমাকে। আমার অতীত আপনাকে শুনতে হবে প্লিজ। কোনো কথা শুনবো না আমি। তোমার অতীত জানবার বিন্দু পরিমাণও ইচ্ছে বা আগ্রহ নেই। আমি তোমার অতীত নই, আমি তোমার বর্তমান, ভবিষ্যৎ। সূচনা প্রণয়ের বুক থেকে মাথা তুলে প্রণয়ের দিকে তাকালো। অন্ধকারে আচ্ছন্ন ঘরে সূচনার ফোলা ফোলা মুখশ্রী চক্ষুশূল হলো প্রণয়ের। হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখ মুছে প্রতিবাদী কণ্ঠে বলল, কেন কাঁদছো প্রণয়ী? আমি থাকতেও তোমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে কেন? আমি কি তোমায় সুখে রাখতে ব্যর্থ? প্রণয়ের খসখসে ওষ্ঠে নিজের চিকন চিকন আঙ্গুল রাখল সূচনা। ফুপিয়ে উঠে অস্পষ্ট গলায় তড়িঘড়ি করে বলল, না না, আপনি আমার জীবনে দেখার সবচেয়ে সেরা মানুষ। আপনার দ্বারা কেউ কখনো কষ্ট পেতেই পারে না, কিন্তু আমি আপনার যোগ্যই না প্রণয়। আমার অতীতটা খুব একটা সুন্দর নয়। শুনতে হবে প্রণয়, আমার কথা শুনতেই হবে প্লিজ। আমার কাছে কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎও নেই। আমার বর্তমানে তুমি আছো, আমার সবকিছু জুড়ে শুধু তুমি। সূচনা পুনশ্চ প্রণয়ের বক্ষস্থলে সন্তর্পণে মুখ গুজে দিল। পিঠের উপর শুভ্র শার্টের খামছে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে অনুরোধ করল, একটা বার শুনে নিন প্লিজ প্রণয়, প্লিজ। তৎক্ষণাৎ চোখ বন্ধ করল প্রণয়। সূচনার মৃদুকম্পিত শরীর আগলে নিল। ভয়াবহ ঠান্ডা হয়ে আছে তার শরীর। প্রণয় এক হাতে সূচনাকে জড়িয়ে রেখে অন্য হাতে পাশের চেয়ারে রাখা জ্যাকেটে জড়িয়ে নিল সূচনাকে। সূচনার মাথাটা বুকে চেপে হার মেনে নেওয়ার শ্বাস ফেলে কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, বলো প্রণয়ী। সূচনা লম্বা শ্বাস টানল। শ্বাস নিতে কষ্ট হলো বটে, যেন ভারী কিছু চেপেছে বুকে। বক্ষস্থল হতে মুখ উঠালো। জানালা ভেদ করে নিভু নিভু দৃষ্টি রাখলো বাইরে। চাপা কণ্ঠে বলা শুরু হলো, তখন 10ম শ্রেণীতে পড়ি। ফ্রেন্ড বলতে তেমন কেউ ছিল না, একজন ছিল স্নেহা। ওর সাথে মোটামুটি ভালো সম্পর্ক ছিল, আর সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। স্নেহার কাজিন ছিল রিয়াদ, ওদের বিল্ডিংয়ে সে থাকতো। কোনো দরকারি মেয়েদের অপছন্দ হওয়ার কথা না।
সব ভালোই চলছিল। একদিন স্কুল থেকে ফিরছিলাম আমি আর স্নেহা। স্কুলের গেটের সামনে দেখলাম একটা ছেলে দাঁড়িয়ে আছে। তখন অত কিছু ভাবিনি, না তাকে চিনতাম, কিন্তু তার পরের দিন ও স্কুলে যাওয়া আসার সময় একই জায়গায় দেখলাম তাকে দাঁড়ানো। সেই দিন যাওয়ার পথে স্নেহা জিজ্ঞেস করলো, ওই ছেলেটাকে দেখেছিস? আমার কাজিন হয়। ছোট্ট করে শুধু জবাব দিলাম, ও। এখানে দাঁড়িয়ে থাকে তোর জন্য। স্নেহার কথা শুনে ভাবলাম মজা করেছে, মজা ভেবে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সে পরে এমনভাবে কথা বলল মেনে নিলাম সব সত্যি। তবে তখনও তার দিকে ভালো করে তাকাইনি পর্যন্ত, ওইভাবেই চলছিল। রোজ তাকে যাওয়ার পথে এবং আসার পথে দেখতাম আর চোখে। সে অবশ্য কোনোদিন আমার সাথে কথা বলার বা যোগাযোগ করার চেষ্টা করেনি। এর মাঝে শুরু হলো করোনার তাণ্ডব। সারা দেশের মানুষ লকডাউনের ভেতর চলে গেল। ঘরবন্দি হয়ে পড়লাম। খুব একা লাগতো, খারাপ লাগতো, অনেক দম বন্ধ লাগতো। কেমন যেন কিছুর অভাব বোধ করছিলাম। মনে হতো কিছু নেই, চলছিল ওইভাবেই। ভেতরে ভেতরে কাতরাচ্ছিলাম, পড়ছিলাম। কিশোরী মনের অতল হতে অজ্ঞাত কণ্ঠে জানান দিল, তাকে মিস করছি। তার প্রতিদিন আমার জন্য দাঁড়িয়ে থাকা, দুজন দুজনকে আর চোখে দেখা, সেসবকে মিস করছি। অভ্যস্ত হয়ে গেছি সেগুলোতে।